তাইলে হচ্ছে আমাদের পড়ার কথা ফনিক্স, তাই না? ফনিক্স শুরু করার আগে আমরা একটু সরল রেখা তো তোমরা পড়ছো নিশ্চয়ই, না? হ্যাঁ, সরলরেখা পড়ছি। তাইলে আমরা একটু সরল রেখার কিছু জিনিসপাতি একটু মনে করার চেষ্টা করি। একদম শুরুতে যেটা ধরো এখানে একটা পয়েন্ট আছে আর এখানে আরেকটা পয়েন্ট আছে। ধরো এই পয়েন্টটা আমার এ কমা বি, আর এই পয়েন্টটা এ এ প্রাইম কমা বি প্রাইম। তাহলে এই যে এই দুইটা পয়েন্টের যে কানেক্টিং লাইন, এটার দৈর্ঘ্য কি হবে? রুট ওভার একটার ভুজ থেকে আরেকটার ভুজ বিয়োগ, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? এ মাইনাস এ প্রাইম হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস বি প্রাইম হোল স্কোয়ার লিখতে পারি না? আচ্ছা, তারপর আমরা সরলরেখার সাধারণ সমীকরণ তো জানি। ধরো এই যে এইটা যদি আমাদের সরলরেখা হয় একটা, তাহলে এটার সাধারণ সমীকরণটা কি হবে? এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়ালস টু জিরো। বা তোমরা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো বলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা এল এক্সটা নেই এইটা। এখন মনে করো এই সমীকরণ আছে, আর এই যে একটা বিন্দু আমার এখানে আছে যেটা আলফা কমা বিটা। তাহলে এই আলফা কমা বিটা থেকে আমি যদি এই এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়ালস টু জিরো এই সরল রেখাটার উপর একটা লম্ব আঁকি, তাহলে এই যে লম্ব দূরত্বটা, তাকে আমি যদি ধরো ডি দিয়ে বলি, তাহলে এই ডিটা কি হবে? ডিটা হবে, শুরুতে কি করবো, একটা মডিউলাস দিয়ে দেবো। কেন দেব? কারণ ডি একটা দূরত্ব, এবং দূরত্ব কখনো নেগেটিভ হয়। ওকে, দিয়ে নিচে কি হবে? নিচে হবে একটা রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার। তাহলে এক্স এর সহগ কি? এখানে এক্স এর সহগ এল, তারপরে প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, ওয়াই এর সহগ কি আছে? এম। তাহলে নিচেরটা আমরা পেয়ে গেলাম, নিচে কি পেলাম? রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। আর উপরে কি বসবে দেখো, উপরে আমার এই পুরা সমীকরণটাই বসবে, কিন্তু এক্স এর জায়গায় বসবে এই বিন্দুর ভুজ, আর ওয়াই এর জায়গায় বসবে এই বিন্দুর কুটি। তাহলে দেখো তো, আমি প্রথমে আমার সমীকরণটা বসাই নিই, কি হবে? এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, সমীকরণ বসাই নিলাম। এখন কি বলছি আমি? এখন আমার এই যে এক্সটা আছে, এক্স এর জায়গায় বসবে এই বিন্দুর ভুজ। তাহলে বসাইলাম, এই বিন্দুর ভুজ কোনটা? আলফা। আর এই যে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় কি বসবে? ওয়াই এর জায়গায় বসবে বিটা, তাই না? তাহলে এটাই আমার আলফা কমা বিটা বিন্দু থেকে এই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়ালস টু জিরো যে লাইনটা আছে, এটার দূরত্ব। ওকে, প্রাইমারি ভাবে আমাদের আজকের ক্লাসের জন্য সরলরেখার এই দুইটা জিনিস লাগবে। তারপরে আমাদের সার্কেলের কিছু জিনিস লাগবে। তোমরা বৃত্ত পড়ছো না? ফার্স্ট পেপারের পড়ছো? হ্যাঁ, পড়ছি। জি, আচ্ছা পড়েছি। আচ্ছা, তো বৃত্ত করার সময় তোমরা কি এটা পড়ছিলা যে আদর্শ দ্বিঘাত সমীকরণ, দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ, যেটার চেহারা ছিল কিছুটা এরকম: এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু টু এফ এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এরকম একটা বড় সমীকরণ ছিল না? এখন এই যে সমীকরণটা, এই সমীকরণটা যদি বৃত্তের হইতে হয়, তাহলে কি হতে হবে? তখন শর্ত প্রথমটা এ এবং বি সমান হইতে হবে। অর্থাৎ
এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, তাই না? আর সেকেন্ড শর্তটা কি ছিল? এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না। দ্যাট মিনস এই যে এই পদটা 2h(x)y, এই পদটা থাকতে পারবে না। এটা পারবে না। তার মানে কি এক্স ওয়াই এর সহগ অবশ্যই জিরো হইতে হবে। তার মানে আমরা বলতে পারি যে এখানে 2h = 0। 2h যেহেতু জিরো, তার মানে অবশ্যই এখানে হচ্ছে এইচ সমান আমার জিরো হইতে হবে। তাহলে এই দুইটা হচ্ছে আমার মেইন বৃত্ত হওয়ার শর্ত, তাই তো? আর হচ্ছে বৃত্তের হচ্ছে আরেকটা ইকুয়েশন ছিল এরকম, এটা যদি আলফা বিটা যদি কেন্দ্র হয়, আর এটার ধরো ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে আরেকটা হচ্ছে বৃত্তের সূত্র এরকম ছিল না, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এরকম একটা সূত্র ছিল, তাই তো? আপাতত আমাদের বৃত্ত আর সরলরেখার এতটুকু মনে থাকলে চলতেছে। এখন চলো আমরা কনিক্সে যাই। তোমরা কি তুলতেছো খাতায়? আচ্ছা, তোলো। হ্যাঁ, যদি তোলার সাথে ও সাথে তো। তাহলে ভালো, আর আমি হচ্ছে এটা পরে পিডিএফ বানায় দিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা, আমার আচ্ছা একটা দিদি, জিনিস বলো, তোমরা হচ্ছে কি কনিক কিছুটা পড়ছো নাকি একদমই শুরু থেকে? আমি কিছুই পড়িনি। আচ্ছা, আর আরেকজন আমি তাহলে? পড়েছি একটু। আমি পড়েছি, আচ্ছা মানে একটু বেসিক, একটু একটু আছে, আবার একটু নেই এরকম। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে আবার প্রথম থেকে যাই। তাহলে কনিক কি জিনিস? এই এই চিত্রটা দাও। কনিক বোঝার আগে আমরা তো কোন চিনি, তাই না? এই যে বার্থডেতে যে হ্যাট গুলা পরে, এরকম ইয়ের মতো চোখা থাকে একদম, বা চানাচুরওয়ালাদের ঠোঙা গোলা বানায়, ওগুলাই কি? ওগুলাই তো কোন, তাই না? এখন কনিক বোঝার আগে আগে দেখো যে কোন কিভাবে বানায়। কোণ বানানোর সিস্টেম হচ্ছে এই যে এটা, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই যে এটাটা যদি আমি এ বি সি নাম দিই, এই যে এবিসি যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এখন এই জি। এবিসি সমকোণী ত্রিভুজটাকে আমি যদি এবি বরাবর ফিক্সড রাখি, এই যে এবি যে বাহু, এটা যদি আমি ফিক্সড রাখি, আর এই সি বিন্দুটাকে ধরে আমি যদি এটাকে এরকম করে ঘুরায় দিই, তাহলে মনে করো আহ মানে, হ্যাঁ, তোমরা হচ্ছে ইতে দেখছো, আম বিক্রি করে যে দেখছো, আম কয়েক বছর হচ্ছে এরকম ট্রেন্ড হচ্ছে না, আমের একটা পার্ট এরকম একটু কেটে রাখে যাতে ভেতরটা লাল নাকি সাদা দেখা যায়। ওইখানে কি করে, চাকু দিয়ে ওরা কেটে রাখে, তাই তো? এখন ধরো চাকুর সামনাটা কেমন থাকে? ধরো এটা যদি একটা আমার মেটাফরিক্যাল চাকু হয়, সাপোজ দিস ইজ আমার চাকু। হ্যাঁ, তো এই চাকুর সামনাটা আমার একটা সমকোণী ত্রিভুজের মতো আমি চিন্তা করতে পারি। হ্যাঁ, তো এই সমকোণী ত্রিভুজটা আমি যখন আমের মাঝে ঢুকাই, এটার ঘুরাই দিব, তখন ওটা কি হবে? ওইটা আমটা এরকম কোন শেপে কেটে যাবে না? তাহলে আমরা বলতে পারি কি, এই যে সমকোণী ত্রিভুজ, এটার এই এ বি বাহুটাকে আমি ফিক্সড রাখতেছি, আর এই সি বিন্দু তাতে ধরে এরকম ঘুরায় দিচ্ছি। ঘোরানোর ফলে আমি যে শেপটা পাচ্ছি, ওই শেপটা হচ্ছে আমার একটা কোণ। ওকে, তাহলে কোণ কি জিনিস আমরা বুঝতে পারছি? হোপফুলি বুঝছি। এখন দেখো, আহ, কোণ থেকে আমরা মেনলি কনিক পাই, তাই তো? এখন তোমাদের বইয়ে যে মেইন তিনটা কনিক দেয়া, সেগুলা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, আর হচ্ছে অধিবৃত্ত। কিন্তু এই কনিক থেকে আসলে আরো দুইটা জিনিস পাওয়া যায়, যেগুলো আমরা অলরেডি ফার্স্ট পেপারে পড়ে চলে আসছি। পাওয়া যায় হচ্ছে এক জোড়া সরল রেখা আর বৃত্ত। এখন সরল রেখা কিন্তু একটা না, এক জোড়া। এটা একটু মাথায় রাখিও। কেমনে কি আসতেছে এটাই পরে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কনিক থেকে আমরা কি কি পাই? পেয়ার অফ স্ট্রেট লাইন, এক জোড়া সরল রেখা, সার্কেল, বৃত্ত, প্যারাবোলা, এটা হচ্ছে
পরাবৃত্ত, এলিপস, উপবৃত্ত, আর হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্ত। ওকে, তাহলে কনিক থেকে আমরা 5টা জিনিস পাইতে পারি। এখন দেখো কেমনে পাই জিনিসটা। কোণ তো বুঝছি তাই না? কনিক না, কোণ থেকে আমরা 5টা জিনিস। কোণ তো বুঝলাম। এখন দেখো তো, প্রথমটা কি ছিল আমাদের? পেয়ার অফ স্ট্রেট লাইন। এই যে কোণটা আছে, এটার এইটা একটা স্ট্রেট লাইন আর এইটা একটা স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইন পাচ্ছি না। একদম বেসিক ভাবে আমি যদি দেখি, কারণ আরো এলাবোরেশন আমরা পরে যাব, এই বেসিক ভাবে এই একটা স্ট্রেট লাইন তো আমরা পাচ্ছি, মানে দুইটা স্ট্রেট লাইন তো পাচ্ছি, তাহলে এক জোড়া সরলরেখা পেয়ে গেল। ভালো কথা। এখন এই যে কোণটা, এটাকে আমি যদি নিচ থেকে দেখি তাহলে কি দেখবো? এরকম একটা সার্কেল দেখবো না? মাঝখানে এরকম, যেটা থেকে এরম এরম নামছে, এরকম একটা সার্কেল দেখবো। অথবা আমি যদি এই যে নিচের যে প্লেনটা, এটা বরাবর আমি যদি এটাকে এরকম সোজা সোজা কাটি, তাহলে এইখানে এই জায়গাগুলোতেও আমি অনেকগুলা সার্কেল পাবো না? এগুলা কাটলেও সবগুলা কিন্তু হবে বৃত্ত। ওকে, সম্ভবত এর পরে একটা ছবি আছে, এই যে এখানে দেখো, এই যে এখানে একটা কোণ আছে, এটাকে আমি এই যে এই প্লেনটা দিয়ে কাটলাম। And এই প্লেনটা কার সমান্তরাল? এই যে উপরের আর নিচের যে সার্কেলটা, এদের সমান্তরালে রেখে আমি একটা প্লেন দিয়ে যদি কাটি, তাহলে আমি কি পাবো? বৃত্ত পাবো। ঠিক আছে, তাহলে এই নিচের প্লেনের সমান্তরালে আমি যখন কোনো লাইন বা কোনো প্লেন দিয়ে কাটবো, তখন হচ্ছে আমি বৃত্ত পাচ্ছি। তারপরে আমার কি দরকার? প্যারাবোলা। প্যারাবোলা বা পরাবৃত্ত, এই ক্ষেত্রেও আমাদের হচ্ছে কাটা লাগবে। ঠিক আছে, এখন কেমনে কাটবো? আবার একটা প্লেন নিব, নিয়ে এখন আমরা নিচেরটা সমান্তরালে না কেটে, এই যে আমাদের সাইডের দুইটা লাইন আছে না, তোমরা কি আমার কার্সর দেখতে পাও দাগানো ছাড়া? কি বলছো বুঝি নেই। জি। বললাম যে তোমরা কি আমার কার্সর দেখতে পাও এমনি দাগানো ছাড়া? হ্যাঁ, 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 পাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এদের সমান্তরালে আমি যদি কোনো প্লেন নেই, এই যে ধরো এভাবে আমি যদি কোনো প্লেন নেই, তাহলে আমরা যে শেপটা পাবো ওটা হচ্ছে প্যারাবোলা। তাহলে এটা হতে পারে এর সমান্তরাল, অথবা হতে পারে এর সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে এমন হইতে পারে, এরম 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 যেতে পারে, অথবা এরকম হতে পারে। ঠিক আছে, চলো তার চেহারাটা দেখে আসি। আচ্ছা দাঁড়াও, এর আগে লিখে রাখি হচ্ছে আহ সাইডের লাইনগুলোর সমান্তরালে আঁকবো। ওকে, এই যে দেখো, এখানে যে প্লেনটা দিয়ে কাটছে, এই যে প্লেনটা দিয়ে কাটছে, এটা কার সমান্তরাল বলো তো? এই লাইনটার সমান্তরাল। সেম ভাবে উল্টা দিকে যদি কাটতো এটাও হতো। তাহলে দেখো তো এই শেপটা কেমন আসছে, এই যে শেপটা আসছে। ওকে, তাহলে আমরা প্যারাবোলার শেপ চিনতে পারলাম। প্যারাবোলার শেপ হচ্ছে এই যে এই, ওকে, মানে এই এখানে একটা বিন্দু আছে, বিন্দু থেকে এরকম দুইটা দাগ। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এলিপস বা উপবৃত্ত। উপবৃত্ত কিভাবে? এখানে এর আগেরটা আমরা কি করছি? এই লাইনগুলোর সমান্তরালে কাটছি, তাই তো? এখন হচ্ছে আমরা সমান্তরাল ছাড়া অন্য যে কোনো ভাবে কাটবো। কিভাবে কাটতে পারি? এমনে কাটো, এমনে কাটো, এমনে কাটো, যেমনি ইচ্ছা কাটো, কিন্তু কোনটা সমান্তরাল করবা না। নিচের প্লেনেরও সমান্তরাল করব না, এই সাইডের প্লেন গুলারও সমান্তরাল করব না। আর হচ্ছে এমন ভাবে কাটবো যেন এই দুইটা লাইনই কাটে। ঠিক আছে, মানে আমরা এভাবে কাটবো না। ঠিক আছে, তাহলে কি কি পাইলাম? একটা কথা হচ্ছে কারো সমান্তরালে কাটবো না, আর এমন ভাবে কাটবো যেন দুই পাশই কাটে। ওকে, তাহলে এটার চেহারা কেমন হয় দেখো তো। এই যে এটা এলিপস, এই যে এই যে বাঁকা করে কাটছে না? বাঁকা করে কাটার কারণে কি হয়েছে? এরকম একটা শেপ হয়েছে, যে শেপটা হচ্ছে, ধরো এই সার্কেল আছে না, এই সার্কেলটাকে যদি আমি দুই সাইড থেকে চাপ দিয়ে দেই, তখন যেটা হবে, এটা হচ্ছে এরকম একটা মিষ্টির মতো। ঠিক আছে, এটা হচ্ছে এলিপস বা উপবৃত্ত।
আমরা হচ্ছে প্রায়ই বলি না যে পৃথিবী, পৃথিবী বাদ দাও, যে পৃথিবী সূর্যের চারপাশে যে ঘোরে ওইটার কি বলে কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। এই হচ্ছে সেই উপবৃত্ত। ঠিক আছে। আচ্ছা, উপবৃত্ত গেল, লাস্টে হচ্ছে একটা জিনিস বাকি, সেটা হচ্ছে অধিবৃত্ত। ঠিক আছে, বৃত্ত অধিবৃত্ত। অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের হচ্ছে লাগবে দুইটা কোণ, দুইটা সেম সেম কোণ, একটা উপরের দিকে মুখ করা, একটা নিচের দিকে মুখ করা। ওকে, তারপরে এখন কাটবো কিভাবে? এখন কাটবো এই যে সমকোণী ত্রিভুজ দিছিলাম, মনে আছে যেটারে ঘুরাইছিলাম? ওই সমকোণী ত্রিভুজের যে বাহুটাকে আমরা সমান রাখছি, মানে একটা জায়গায় ফিক্স করে রাখছিলাম, ওই বাহু সমান্তরালে আমরা এটারে এরম এরম করে কাটবো। ঠিক আছে, একদম মাঝখান দিয়ে কাটতে পারো তোমাদের ইচ্ছা, আর দরকার নাই, মানে এটার সমান্তরালে কাটবে। ঠিক আছে, তাহলে চেহারা কেমন হবে দেখো তো। এই যে একটা প্লেন দিয়ে কাটলাম আমি, কাটার পরে কি হচ্ছে, এইদিকে একটা হচ্ছে আর এইদিকে আরেকটা হচ্ছে। এখন তোমরা বলতে পারো যে এটা তো প্যারাবোলার মতোই লাগতেছে, কিন্তু আসলে এটা প্যারাবোলার মতো না, ডিফারেন্স আছে। তাহলে কি হয়, এখানে এই নিচে পাবো একটা এরকম, উপরে পাবো আরেকটা এরকম। ঠিক আছে, তাহলে অধিবৃত্তে কিন্তু আমরা দুইটা পাচ্ছি। ঠিক আছে, ওকে, বোঝা গেছে এতটুকু? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন দেখো, আমরা এই যে পাঁচটা জিনিস বললাম না, পাঁচটা জিনিস কি, একজোড়া সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। হ্যাঁ, এখন আমরা হচ্ছে কিভাবে সমীকরণ থেকে বুঝবো যে কোনটা কোন শেপ? হ্যাঁ, এখন এই যে দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণ তো তোমরা জানোই, তাই না? এই সমীকরণ থেকেই আমরা হচ্ছে বুঝতে পারবো কোনটা কি। কিভাবে? সেটার জন্য আমাদের একটা নির্ণায়ক লাগবে। কি লাগবে? নির্ণায়ক। নির্ণায়কটা তোমরা একটু আমার সাথে সাথে লিখিও। প্রথমে একটা মডুলাস দিয়ে দিলাম, তারপর এই যে এ বি সি আছে না, প্রধান কর্ণ বরাবর এই এ বি আর সি কে বসাই দেব। ঠিক আছে, কি করছি, প্রধান কর্ণতে এ বি সি বসাই। তারপরে প্রথমে কি আছে, এইচ না, এই যে এখানে, এখানে দিব এইচ, এর উপরে দিব এইচ। ঠিক আছে, কি করছি, এই যে দুই সাইডে এইচ দিছি। তারপর কি আছে, জি, এই জায়গায় দিব জি, আর ওই উপরে দিব জি। ঠিক আছে, আর তারপরে লাস্টে কি আছে, লাস্টে আছে এফ, তাহলে এফ, এফ, এটাই হচ্ছে আমাদের নির্ণয়। ঠিক আছে, সুন্দর করে হচ্ছে লিখে, বিশ্রী হয়ে গেছে জিনিস। এ, মাঝখানে প্রথম কর্ণ বরাবর এ বি সি, তারপরে এই দুই সাইড হচ্ছে এইচ, এইচ, জি, জি, হচ্ছে এফ। ওকে, এই নির্ণায়ক থেকেই আমরা হচ্ছে কোন সমীকরণটা কোন শেপের সেটা জানতে পারবো। কিভাবে দেখো, এই যে নির্ণায়ক, এই নির্ণায়কের মান যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেই শেপটা হয়ে যাবে এক জোড়া সরল রেখা। ঠিক আছে, একটা পেয়ে গেছি। ঠিক আছে? তাহলে এই যে নির্ণায়ক, সেটার মান যদি হয় 0, তাহলে আমার এই সমীকরণটা হবে এক জোড়া সরল রেখার সমীকরণ। মানে তোমরা চিন্তা করতে পারো যে সরল রেখায় তো আমাদের একটা এক চলক বিশিষ্ট থাকে, মানে এক চলক বলতে এক চলক না, মানে এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এখন এই জিনিসটা আসলে কিভাবে এক্সিস্ট করে দেখো, এখানে আসলে সমীকরণ গুলো থাকে এরকম। ধরো একটা সমীকরণ যদি হয় ax প্লাস by প্লাস c, আর আরেকটা সমীকরণ হলো lx প্লাস my প্লাস n। হ্যাঁ, সমীকরণ দুইটা এভাবে থাকে, মানে এই যে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার এটা আছে, এই সমীকরণটারে তুমি যদি ভেঙে এভাবে দুইটা আলাদা আলাদা মানে সরলরেখার সমীকরণের গুণাকারে লিখতে পারবো। এই যে দুইটা আলাদা আলাদা সরলরেখার সমীকরণ পাই, এই দুইটা সমীকরণই হচ্ছে ওই যে এক জোড়া সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে ডেল্টা সমান 0 হইলে কি হচ্ছে, বুঝে গেলাম। এখন
দেখি ডেল্টা সমান যদি জিরো না হয় সেক্ষেত্রে কি হবে। ডেল্টা নট ইকুয়ালস টু জিরো, ডেল্টার মানটা লিখে রাখি। এখানে এ বি সি, এখানে এইচ এইচ, জি জি, এফ এফ। ঠিক আছে, এখন আমাদের তো এক জোড়া সরল রেখার কাজ হয়ে গেছে, বাকি আরো চারটা আছে। বাকি চারটাই হচ্ছে এই ডেল্টা নট ইকুয়ালস টু জিরো এর ক্ষেত্রে। ঠিক আছে, এখন সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা শুধু এই পার্টটা নিয়ে কাজ করব, নির্ণায়কের খালিটা চেঞ্জ, নির্ণায়কের এই পার্টটা নিয়ে কাজ করব। এই যে প্রথম চারটা আছে না, এই প্রথম চারটা নিয়ে কাজ করব। এই প্রথম চারটারে যদি আমি গুণ করি, নির্ণায়ক মানে প্রথম চারটা নির্ণায়ক যদি বের করি, তাহলে এটা কি আসবে, এ বি মাইনাস এইচ স্কোয়ার আসবে না? এ বি মাইনাস এইচ স্কোয়ার আসবে কিনা, বলো বলো। হ্যাঁ হ্যাঁ। আসবে। আচ্ছা, এই যে এ বি মাইনাস এইচ স্কোয়ার, আচ্ছা প্রথম শর্ত মনে আছে তো, প্রথম শর্ত হচ্ছে ডেল্টা নট ইকুয়ালস টু জিরো। এখন দেখো কি হয়, পরাবৃত্ত শেষ হয়ে যাবে, উপবৃত্ত আর হচ্ছে অধিবৃত্ত। এই যে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এটা হয়ে যাবে একটা পরাবৃত্ত। এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি হয় গ্রেটার দেন জিরো, তাহলে এটা হয়ে যাবে উপবৃত্ত। আর অধিবৃত্ত কেমন হবে, একটাই বাকি, এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি লেস দেন জিরো হয় তখন এটা হয়ে যাবে কি, অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে পরাবৃত্ত পেয়ে গেছে কি, এই যে এই চারটা নিয়ে আমরা নির্ণায়ক বের করছি, নির্ণায়কটা হচ্ছে আমাদের এ বি মাইনাস এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার। এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে এটা হয়ে যাবে পরাবৃত্ত। এটা যদি গ্রেটার দেন জিরো হয় তখন এটা হবে উপবৃত্ত, আর যদি লেস দেন জিরো হয় তাহলে এটা হবে অধিবৃত্ত। বাকি কি রইল, কি, বৃত্ত। বৃত্তের শর্ত আমরা অলরেডি জানি, বৃত্তের শর্ত হচ্ছে এ ইকুয়ালস টু বি হবে আর হচ্ছে এইচ ইকুয়ালস টু জিরো হবে, এটা আমরা অলরেডি জানি না? তাহলে এই ডিটারমিনেন্ট থেকে আমরা সব বের করতে পারলাম, কোনটা কিসের সমীকরণ বের করতে পারছি। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখো, অ্যাকচুয়ালি এটা এটা একটু করে দেখি। ঠিক আছে, তাহলে এখানে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, কি, প্রথমটা দেখো, 4x² প্লাস 3y² প্লাস 2xy প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু জিরো। তাইলে এটা কি ধরনের সমীকরণ জানার জন্য আমার কি করা লাগবে, প্রথমে ডেল্টা জানতে হবে। ডেল্টা কি ছিল, মাঝখানে এবিসি, দুই সাইডে এইচ এ জি জি এফ এফ। এখানে কোনগুলা কি, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, খালি দিয়ে লিখি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 2h, এখানে 1 আছে, 1টা হচ্ছে 2g, এখানে আরেকটা 1 আছে, এটা হচ্ছে 2f, আর এটা হচ্ছে সি। ওকে, তাহলে দেখো এ বি সি পাইছে না, এ হচ্ছে 4, বি হচ্ছে 3, সি আবার 4, তাই তো? তারপরে এইচ কত, এখানে 2x, 2 সমান হচ্ছে 2h, 2 সমান 2h, তাহলে এইচ সমান কত, 1 না? তাহলে এইচ মান, এইচ হচ্ছে কিন্তু 1, এখানে 1 1 বসাইলে। এখানে আবার দেখো 2g সমান হচ্ছে 1, তাহলে জি সমান কত, হাফ। দুটো হচ্ছে আসবে, এইচ এর জন্য 1 আর 1, জি এর জন্য এখানে হাফ, একটা হাফ। এই ডেল্টার ভ্যালু কত আসছিল, 184 পয়েন্ট কত,
24 কত আসছিল ডেল্টা এর ভ্যালুটা? 3 আসছিল। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের নট ইকুয়ালস টু জিরো। তারপর আমরা কি করব, এবি মাইনাস এইচ স্কোয়ার বের করবো। এবি মাইনাস এইচ স্কোয়ার কি, 4 × 3 মাইনাস 1 স্কোয়ার, যেটা হচ্ছে 11। আর এটা হচ্ছে আবার কি, গ্রেটার দেন জিরো। তার মানে এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? ইকুয়েশনটা হচ্ছে উপবৃত্ত বা এলিপসের ইকুয়েশন, তাই না? দুজনই তো জয়েন করছো, তাই তো? আচ্ছা, হুম। তাহলে এই যে বাকি 2 3 4 5, আমার প্ল্যান ছিল তোমাদের ক্লাসেই করানোর, যেহেতু সময় নাই, এগুলো হচ্ছে তোমরা একটু বাসায় করিও, হোমওয়ার্ক থাকলে চ্যাপ্টার, ঠিক আছে? ম্যাক্সিমাম গুলাতেই দেখবা হয়তো ডেল্টা ইকুয়ালস টু জিরো আসতেছে না, কিন্তু তাই বলে যে তোমরা ডেল্টা বের করবে না সেটা কিন্তু করে না। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এগুলা থেকে এইচএসসি এবং এডমিশনে একটা না একটা এমসিকিউ আসবেই। ওকে, এটা হচ্ছে খেয়াল করে করবা। আর ডিটারমিনেন্ট কিভাবে হচ্ছে ক্যালকুলেটারে বের করতে হয় এটা তোমাদের পরে একদিন দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এই যে পরাবৃত্ত গুলো, পরাবৃত্ত বলতেছি, কনিক গুলো আমরা চিনলাম। এখন ওইগুলা আসলে কিভাবে আসে সেটা একটু জানি। ধরো আমাদের এই যে দুইটা রেখা আছে, হ্যাঁ, র্যান্ডম দুইটা রেখা রেখা এখন এই যে এই রেখার উপর একটা বিন্দু হচ্ছে এস, ধরো suppose, হ্যাঁ, এই রেখার উপর একটা বিন্দু এস। আর এই যে লম্বা রেখাটা, এটার অ- কি, সমীকরণ হচ্ছে ধরো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, ঠিক আছে? এখন এই রেখাটার আমি একটা নাম দেই, এটা হচ্ছে দেই নিয়ামক রেখা। কি রেখা? নিয়ামক রেখা, অথবা দিকাক্ষ রেখা। নিয়ামক রেখা বা কি, দিকাক্ষ রেখা। ওকে, আমি বড় করছি। দেখ, পাইলাম একটা বিন্দু যেটা হচ্ছে এস এ বি, আর হচ্ছে একটা রেখা যেটার নাম হচ্ছে আমার দ্বিকাক্ষ রেখা। ওকে, এখন আমরা যখন ধরো বৃত্ত আঁকি, তখন কি থাকে জিনিসটা এরকম, এই একটা বৃত্ত, আর এটা হচ্ছে ওর কেন্দ্র। আচ্ছা, এই যে এটা কি বলে, বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে স্থির, ঠিক আছে? এই এস আলফা বিটা বিন্দুটা চেঞ্জ হবে না। কিন্তু আমরা আরেকটা বিন্দু নিচ্ছি যেটা হচ্ছে চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে পি বিন্দু। কোন বিন্দুটা? পি বিন্দু। এটা এখানে দূরে সরে গেছে, ধরো এখানে বিন্দুটা নিচ্ছি যেটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে? পি এক্স ওয়াই এটা নিলাম, ঠিক আছে? আহ এই বিন্দুটা নিলাম। এখন দেখো তো, আমি এই বিন্দুর সাথে যদি এস টাকে কানেক্ট করি, এই সাইডে হচ্ছে এটাকে, এইটাকে এটার উপর লম্ব আঁকি, ঠিক আছে? ধরো এটা হচ্ছে এম বিন্দু, পি এম লম্ব। এই এস পি আর পি এম দিয়ে এখন হচ্ছে আমাদের সব কাজ, ঠিক আছে? এই যে এস পি, এস পি এর ভ্যালু কি হবে বলো তো? এস পি এর ভ্যালু হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, ঠিক আছে? আর পিএম এর ভ্যালু কি হবে বলো তো? পিএম এর ভ্যালু হবে মডিউলাস, এই যে সমীকরণটার নিচে কি, এক্স স্কোয়ারের, এক্স এর ভুজ স্কোয়ার প্লাস ওয়াই এর ভুজ, ওয়াই এর ভুজ, সেটা আমি বলতেছি, এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, মডিউলাস এর ভেতরে। আর উপরে হচ্ছে কি, উপরে প্রথমে আমাদের পুরা রেখাটা বসে যাবে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন বসে গেল। এখন এই বিন্দুটার ভুজ আর কুটি বসতো, এখন এই বিন্দুর ভুজ কুটি যেহেতু এক্স ওয়াই আছে, তো এটার কোনো চেঞ্জ হবে না। এখন এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, ঠিক আছে?
এই শব্দটা মুখস্থ করে ফেলো। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা কি? এই যে এসপি বের করলাম আর পিএম বের করলাম, এই দুইটার রেশিওই হচ্ছে কেন্দ্র। মানে এসপি বাই পিএম আমি যদি করি, তাইলে আমি যেটা পাবো সেটাকে আমি ই দিয়ে প্রকাশ করি। এটাই হচ্ছে আমার এই উৎকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি। ওকে। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রে কি হয় জানো? বৃত্তের ক্ষেত্রে হচ্ছে এই এসেন্ট্রিসিটিটা হয় জিরো। এসেন্ট্রিসিটি হয় জিরো। কিভাবে জিরো? দেখ, বৃত্তের ক্ষেত্রে এই যে নিয়ামক রেখাটা আছে না, এই নিয়ামক রেখাটা অনেক দূরে থাকে। সব, এই নিয়ামক রেখাটা ধরো এইরকম অনেক 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 দূরে থাকে। তখন কি হয়? এসপি যে, এসপির তো একটা ভ্যালু আছে, হ্যাঁ, কিন্তু পিএম এর ভ্যালু হয়ে যায় ধরো ইনফিনিটি। হুম। তো যে কোনো কিছু ডিভাইডেড বাই ইনফিনিটি সেটা কি হয়ে যায়? জিরো হয়ে যায় না? সেজন্য হচ্ছে বৃত্তের এসেন্ট্রিসিটি হয় জিরো। এখন এটার কথায় আমি, আমরা বৃত্ত দেখলাম। এখন ধরো এই বৃত্তটাকে আমি যদি একটু চাপায় দিই, তখন কি হবে? এটা একটা উপবৃত্ত হয়ে যাবে না এরকম? একটু চাপ দিলাম, এরকম একটু চাপ দিলে এটা একটা উপবৃত্ত হয়ে যাবে। হ্যাঁ, উপবৃত্তের বেলায় কি হবে? তখন নিয়ামক রেখাটা অনেক দূরে ছিল না, এটা একটু কাছে চলে আসবে। হুম, ধরো কিছু একটা ভ্যালু আমরা পাবো। তখন যদি এসপি বাই পিএম, তখন তো আর হচ্ছে ই হচ্ছে না, জিরো হচ্ছে না, ভ্যালু একটা কিছু পাবো। এই ভ্যালুটা কি হবে? একটু বাড়বে। নিয়ামক রেখাটা আমরা যত কাছে আনবো, এসেন্ট্রিসিটির ভ্যালু একটু একটু করে বাড়তে থাকবে। তো এটার জন্য এই যে উপবৃত্ত, উপবৃত্তের জন্য কি হবে? উপবৃত্তের জন্য আমার এসেন্ট্রিসিটি হবে, সে জিরো থেকে একটু বড়, বাট ওয়ানের চেয়ে ছোট। ঠিক আছে? তাহলে কি হলো? বৃত্তের জন্য এসেন্ট্রিসিটি ছিল জিরো, উপবৃত্ত যখন করলাম তখন আমরা পাইলাম এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতাটা হচ্ছে জিরো থেকে একটু বড়, কিন্তু আবার ওয়ান থেকে ছোট। ঠিক আছে? এখন ধরো আমি কে জানি চলে গেল। আচ্ছা, এখন ধরো নিয়ামক রেখাটাকে আমি আরেকটু কাছে নিয়ে আসি, তখন কি হবে? তখন এই যে ধরো এই উপবৃত্তটা, এটা চাপ বাড়তেছে না? এই চাপ বাড়তে বাড়তে এটা ধরো ফেটে যাবে। ধরো এখান থেকে এরকম ফেটে গেল। হুম। তো ফেটে গেলে কি হবে? এখান থেকে যদি ফেটে যায়, তাহলে এটা হচ্ছে এরকম একটা শেপ। ঠিক আছে? এরকম একটা শেপ হয়ে গেল। এক্ষেত্রে কি হবে? তখন এসেন্ট্রিসিটি আরেকটু বাড়বে। বেড়ে কি হবে? ওয়ান। ঠিক আছে? তার মানে এসেন্ট্রিসিটি একটু বাড়লো, বেড়ে পুরা ওয়ান হইলো পরাবৃত্তের ক্ষেত্রে বা প্যারাবোলার ক্ষেত্রে। তার মানে আমরা কি বলতে পারি? এসপি ডিভাইডেড বাই, এসপি ডিভাইডেড বাই পিএম, তাইলে আমরা বলতে পারি ওয়ান। এসপি বাই পিএম যেহেতু ওয়ান, তাইলে আমরা বলতে পারি কি? এসপি ইকুয়ালস টু পিএম। তাইলে দেখো তো এটার মিনিং কি? এই যে এস বিন্দুটা ছিল, আর এইখানে যদি পি একটা রেখা, সরি বিন্দু হয়, তাহলে আমি এই এস আর পি কে যেটা মিলাবো, আমি যে রেখাটা দিয়ে মিলাবো, এটাই যদি আমার নিয়ামক রেখা হয়, এটা যদি নিয়ামক রেখা হয়, পি থেকে এটার উপর আবার যে লম্বটা আঁকবো না, পিএম, এই এস পি আর পিএম, এইটা সব জায়গায় সমান থাকবে। মানে পি এখানে হইলেও সমান থাকবে, পি এখানে হইলেও এসপি এন্ড পিএম সমান থাকবে। আবার যদি এখানেও হয়, এখানেও যদি পি হয়, সেক্ষেত্রেও সমান থাকবে। এখানে হইলেও, এখানে হোক, যেখানেই হোক না কেন, পরাবৃত্তের ক্ষেত্রে সবসময় এসপি ইকুয়ালস টু পিএম হবে। কেন? কারণ ওর উৎকেন্দ্রিকতা ওয়ান। ওকে, এটা কিন্তু মনে রাখবা। আচ্ছা, তারপর দেখ আমরা কি করলাম, পরাবৃত্ত দেখলাম। ঠিক আছে? এখন আর একটু চাপ, আর একটু চাপ বাড়লে কি হবে? এই জিনিসটা
আরো এরকম মেলে যাবে, আরো এরকম হা হয়ে যাবে। তখন আর এটা একটা থাকবে না, তখন এটা দুইটা চলে আসে। ঠিক আছে, দুই সাইডে দুইটা চলে আসে। একটা কথাই যদি দেখো, এই জিনিসটার নাম হচ্ছে, এই যে লাস্ট একদম যেটা চাপ বাড়াইলাম আমি, চাপ বাড়ানোর পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। এখন আমরা এর আগে কি দেখতেছিলাম, আমাদের উৎকেন্দ্রিকতা একটু একটু করে বাড়তেছিল, পরাবৃত্ত ছিল 1, তাহলে অধিবৃত্তে কি হবে? অধিবৃত্তে এবার হয়ে যাবে এটা গ্রেটার দেন 1, তাহলে অধিবৃত্তের এসেন্ট্রিসিটি কি? গ্রেটার দেন 1। আর লাস্টলি এটার যদি আরো চাপ বাড়ে, হ্যাঁ, তাহলে কি হবে? তখন এই অধিবৃত্তটা একদম এরকম সোজা হয়ে যাবে। ওই যে মনে আছে একজোড়া সরলরেখা পড়ছিলাম, ওই সেই দুইটা অধিবৃত্ত দুইটা ছিল না, দুই সাইডে দুইটা আসে তো, ওই দুইটা একদম সোজা হয়ে দুইটা লাইন হয়ে যাবে। তখন ওদের এসেন্ট্রিসিটি কি হবে? দেখো, ওরা আসলে চাপ দিতে দিতে এসে এই নিয়ামক রেখার সাথে মিলে যাবে। ঠিক আছে, তার মানে কি, আমি তখন পিএম কি পাবো? পিএম হয়ে যাবে 0। ওটা যদি একদম নিয়ামক রেখার উপরেই উঠে যায়, তখন পিএম 0 হয়ে যাচ্ছে। তাহলে এসপি বাই পিএম কি হচ্ছে দেখো তো, এসপি বাই পিএম, পিএম এর ভ্যালু কত? 0। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ইনফিনিটি। তাহলে এই যে কি ছিল, এক জোড়া সরলরেখা, বা আমি শুধু সরল রেখাই লিখি, সরল রেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হচ্ছে ইনফিনিটি। বোঝা গেছে? তাহলে কি কি পাইলাম? প্রথমে ছিল বৃত্ত, তার জন্য কি ছিল? উৎকেন্দ্রিকতা 0। কেন ছিল? কারণ নিয়ামক রেখাটা ছিল অনেক দূরে, ইনফিনিটি। তারপরে নিয়ামক রেখা একটু কাছে আসলো, আর হচ্ছে চাপ অল্প বাড়লো, তখন বৃত্তটা চ্যাপ্টা হয়ে একটা উপবৃত্ত হয়ে গেল। উপবৃত্তের ক্ষেত্রে কি হলো? চাপ বাড়ায়, উৎকেন্দ্রিকতা একটু বাড়লো। কি হলো বেড়ে? 0 থেকে একটু বড়, কিন্তু 1 থেকে ছোট। তারপরে কি হলো? আমরা নিয়ামক রেখাকে আরো কাছে আনলাম, তখন কি হলো? উপবৃত্তটা এক সাইড থেকে ফেটে গেল, ফেটে গিয়ে একটু ছড়াইলো। ঠিক আছে, তখন কি হলো? তখন দেখা গেল যে আমার ওই যে শেপটা হয়েছে, সেই শেপটার উপর যে কোনো বিন্দু থেকে আমি যদি এস এস পর্যন্ত একটা দাগ নিয়ে, এস পি নেই, আবার ওই বিন্দুটা থেকে যদি আমি নিয়ামক রেখার উপর একটা লম্ব টানি, ওগুলা সবসময় সমান থাকে। অর্থাৎ উৎকেন্দ্রিকতা কত হচ্ছে? 1। তাহলে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা পেলাম 1। তারপর আমরা কি করলাম? চাপ আরেকটু বাড়াইলাম, নিয়ামক রেখাটাকে আরেকটু কাছে আনলাম, তখন কি হচ্ছে? উৎকেন্দ্রিকতা আরো বেড়ে যাচ্ছে, বেড়ে কি 1 এর চেয়েও বেশি হচ্ছে। আর আমরা যদি চাপ দিতে একবারে কাছে চলে আসি, তখন কি হবে? তখন হচ্ছে অধিবৃত্তটা একদম সোজা দুইটা লাইন হয়ে যাবে। যেহেতু দুইটা অধিবৃত্ত হয়, আমরা জানি, আগে দেখছি, অধিবৃত্ত যখনই হয় একসাথে দুইটা হয়। যেহেতু দুইটা অধিবৃত্ত দুইটা শেপ ছিল, তাহলে ওগুলো একদম সোজা হয়ে গেলে কি দুইটা সরল রেখা হবে। ওই সরল রেখাগুলোর কেন্দ্রিকতা কত হবে? ইনফিনিটি। আচ্ছা, বুঝতে পারছো? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে এখানে দেখো পুরোটা সামারাইজ করা আছে, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, সরলরেখা। আচ্ছা, এখন এই যে আমরা এতক্ষণ ধরে করছি না, যে এসপি এসপি বাই পিএম ইকুয়ালস টু ই, এইটা দিয়ে আমরা এখন যে কোনো সমীকরণ বের করে ফেলতে পারবো। কিভাবে? এটা দেখে নাও, এটাই আমাদের আজকের লাস্ট টপিক। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা, এই যে এস, যেটা, এই এসটা হচ্ছে আমাদের সাব সেন্টার বা উপকেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে, এসটা হচ্ছে আমাদের সাব সেন্টার বা উপকেন্দ্র। আর এই যে রেখাটা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, এটা তো আগেই বলছি নিয়ামক রেখা। আচ্ছা, এখন দেখো কিভাবে আমরা বের করবো। ধরো, আচ্ছা, এই এই সমীকরণ থেকে আমরা বের করবো, তো বললাম এসপি ইকুয়ালস টু পিএম, সরি, এসপি বাই পিএম সমান ই। তাহলে আমি এই পিএম টাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি আসছে? এসপি ইকুয়ালস টু ই ইন্টু পিএম আসতেছে না? আসতেছে? আসছে। তাহলে হ্যাঁ। এসপি ইকুয়ালস টু ই ইন্টু পিএম যদি আসে,
আমাকে বলো তো এসপি এর ভ্যালুটা কি? এসপি এর ভ্যালু কি? এই যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এস, এই দৈর্ঘ্যটাই তো এসপি, তাই না? এটা কি? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। হুম, ইকুয়ালস টু কি? ই থাকবে ই এর মতো, থাকলো। তারপরে পিএম বসাবো, তাই না? পিএম বসানোর জন্য কি, পিএম মানে কি, এই পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব। এটার জন্য কি করতে হয় আমরা জানি। এই সমীকরণে এক্স এর সহগ রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, আর উপরে কি প্রথমে পুরা রেখাটাই বসায় দিব, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন। তারপরে এখানে ভুজার কুটিতে পি এর ভুজার কুটি বসাবো, কিন্তু এখানে যেহেতু এক্স ওয়াই আছে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এই যে তোমরা পাইছো না সমীকরণটা, জাস্ট এসপি আর পিএম এর মান বসাই, এটাই হচ্ছে কনিকের সাধারণ সমীকরণ। ঠিক আছে, এটার আর কোনো চেঞ্জ নেই। চাইলে এখানে যদি মনে করো যে না এইসব রুট টুট দেখতে ভালো লাগতেছে না, এগুলো উঠাই দিতে পারো, স্কোয়ার করে ফেলতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাইলে কনিকের সাধারণ সমীকরণ বোঝা গেছে। এটা দিয়ে কিন্তু আজকে কাজ থাকবে। এখানে দেখো তো ই এর ভ্যালু দেয়া আছে। আচ্ছা আমাকে বলো, ই ইকুয়ালস টু এখানে ওয়ান দেয়া, ই ইকুয়ালস টু ওয়ান মানে এটা কি, কোন শেপ? এই যে একটু আগেই পড়ছি এখানে, এই যে ইকুয়ালস টু ওয়ান কার জন্য ছিল? এই এই মাত্র পড়াইলাম, ভুলে গেলে হবে? কি ছিল, পরাবৃত্ত ছিল। ইকুয়ালস টু জিরো ছিল বৃত্ত, জিরো থেকে ওয়ান হচ্ছে উপবৃত্ত, পুরা ওয়ান হচ্ছে পরাবৃত্ত, ওয়ান থেকে বেশি হলে অধিবৃত্ত, আর যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে এটা কি, সরল রেখা। এই যে পুরাটা এই চার্ট, এটা মনে রাখবা। ঠিক আছে, এখানে কি বলছে, ই ইকুয়ালস টু ওয়ান, উপকেন্দ্র দেয়া আছে, নিয়ামক রেখা দেয়া আছে। দেখো যদি আঁকি এটাকে এরকম। ঠিক আছে, ধরো এখানে আমার এস আছে, ধরো এই হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে, এখানে হচ্ছে এস, এস এর ভ্যালু কত দেয়া, ওয়ান কমা ওয়ান দেয়া না? আমি যে কোনো একটা বিন্দু নিলাম পি, এটার ভ্যালু হচ্ছে এক্স ওয়াই। আর এই যে আমার নিয়ামক রেখা, নিয়ামক রেখার সমীকরণ কি দেয়া, থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়ালস টু ওয়ান দেয়া, কিন্তু আমরা এখানে সমীকরণ কি দেখছিলাম, ধ্রুবক পদটা বাম দিকে, তার মানে আমরা এই ওয়ানটাকে বামে নিয়ে আসবো, তাহলে মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। ওকে, আর কেন্দ্রিকতা ওয়ান দেয়া আছে, আমরা জানি কারণ এটা পড়াবে, ওয়ান হওয়ায় এটা পড়াবে। তাহলে এখন বলো কি বের করবো, কেমনে বের করবো? এস ইকুয়ালস টু ই ইন্টু পিএম, যেহেতু ই এর ভ্যালু ওয়ান, তাহলে আমরা এটা লিখা যে কথা, না লিখা একই কথা, এস ইকুয়ালস টু পিএম আমরা লিখতে পারি, তাই না? তাহলে এস ইকুয়ালস টু পিএম যদি হয় বসায় দাও। এস পি কি, পি থেকে এস এর দূরত্ব, তাহলে এই যে দূরত্ব কি, সরল রেখার জিনিস, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তারপরে কি, পিএম, পিএম এর জন্য কি একটা মডুলাস নিতে হবে, নিয়ে নিচে কি, নিচে হচ্ছে এই যে রেখাটা, এই রেখার এক্স এর সহগ রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, মিলে কি হয়, রুট ওভার এক্স এর সহগ কত, থ্রি না? তাহলে থ্রি এর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ কত, ফোর, ফোর এর স্কোয়ার। পি যেহেতু এক্স ওয়াই, তো রেখার কোনো চেঞ্জ হবে না, তাহলে উপরে আমরা এই রেখাটা সরাসরি বসায় দিতে পারি, থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান, এটাই আমার সমীকরণ। ঠিক আছে, যদি এটাকে একটু সুন্দর করতে চাও তাহলে কি, দুই দিকে বর্গ করে দিতে পারো, তাহলে এখানে কি হবে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার
ইকুয়ালস টু, এখানে 2/3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কি আসবে? 5 আসবে। তাহলে নিচে আসবে 5 এর স্কোয়ার আর উপরে আসবে কি 3x + 4y - 1 হোল স্কোয়ার। তারপর এটারে হচ্ছে আরো সূত্রে ফেলায় a - b হোল স্কোয়ার, a + b + c হোল স্কোয়ার, এসবের সূত্রে ফেলায় ডানে বামে নিয়ে ক্যালকুলেট করে তোমরা দেখিয়ে, ঠিক আছে? একটা সুন্দর ভ্যালু আসবে যেটা হচ্ছে তোমাদের ax² + by² + 2hx + 2gy, hxy + 2gx + 2fy + c = 0। এইটার মতো একটা ভ্যালু আসবে, এবিসি এর মান থাকবে এখানে, ঠিক আছে? এগুলা তোমরা কইরো। তুমি কি বুঝছো? কি বুঝতে পেরেছো? বুঝেছি। শিওর? একটু প্র্যাকটিস করলে হচ্ছে এটা মানে মনে থাকবে আরো ভালোভাবে। একটু না, অনেক অনেক প্র্যাকটিস, কারণ এগুলা আসবে, ঠিক আছে? এখন তোমাদের কাজ হচ্ছে এই যে এই বাকি তিনটা, কতক্ষণ বাকি? তোমরা একটা একটু করো না, 2 নাম্বারটা একটু করো, একটু তাড়াতাড়ি। যে = 0, তারপর উপকেন্দ্র হচ্ছে 0 - 4, আর নিয়ামক রেখা হচ্ছে y - 4 = 0। তোমাদের চিত্র টিত্র কিছু আঁকা লাগবে না, শুধু SP = E × PM এটাতে বসায় করে। এখানে কি হবে বলো তো? এখানে হচ্ছে যদি SP = E × PM নেই, দেখে আসি। আমি যদি SP = E × PM নেই, এখানে E এর ভ্যালু কি দেয়া 0 না? তাহলে কি হয়ে যাবে দেখো তো, SP × 0 × PM, জিরো। তাহলে PM এর পুরো পার্টটাই নাই হয়ে যাচ্ছে, থাকবে কি SP = 0। তাহলে করে ফেলো, শুধু একটা দূরত্ব বের করবা, SP বের করে ফেলো তো তাড়াতাড়ি। 2 মিনিট টাইম, তাড়াতাড়ি করো। এটা করতে পারলে ছেড়ে দিব। করা হয়েছে? হ্যালো? একটু আপু করতেছি। আচ্ছা আচ্ছা, করো। জয়িতা কোথায়? জয়িতা করছো?
সমীকরণটা কি x² + y² + 8y + 16? আল্লাহ, আমি √ওভার দিই নাই, একটু ভুল হয়েছে এটা। √ওভার দিলেও মেবি ওই সাইডে যেটা সেমই থাকে। তোমাদের কি এটা আসছিল আনসার? x² + y² + 8y হ্যাঁ, + 16। এটাই আসছে। হ্যাঁ আপু, এটাই আসছে। ওকে, গুড, থ্যাংক ইউ। তাহলে এই যে এই বাকি দুইটা, এই বাকি দুইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর এই যে দেখো এখানে তোমাদের বইয়ের অনেকগুলা ম্যাথ আছে। সবগুলাতে দেখো যেখানে পরাবৃত্ত ওখানে উৎকেন্দ্রিকতা দেয়া নেই, কারণ কি আমরা জানি পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 হয়। আর যেখানে অধিবৃত্ত এগুলা দেখো উৎকেন্দ্রিকতা এখানে দেয়া আছে, উপবৃত্তরও উৎকেন্দ্রিকতা দেয়া আছে। এই সবগুলা অঙ্ক তোমরা জাস্ট এই একটা জিনিস দিয়ে করে ফেলতে পারবে, সেটা হচ্ছে SP = E × PM। ওকে, এস কি? এস হচ্ছে উপকেন্দ্র, পি হচ্ছে একটা র্যান্ডম বিন্দু XY, আর PM কি? পি বিন্দু থেকে নিয়ামক নিয়ামক রেখার লম্ব দূরত্ব। ঠিক আছে, তো শুধু এইটা দিয়ে এই সবগুলা ম্যাথ করে ফেলবো। তো এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, সাথে এই দুইটা। আর হচ্ছে উপরের এই যে চারটা বাকি ছিল, এগুলা কোনটা কিসের সমীকরণ, এটা হচ্ছে, এগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে। বুঝতে কোনো সমস্যা আছে? না আপু। আচ্ছা, যেহেতু বুঝতে সমস্যা নাই, তবে কাজ এতটুকুই থাকবে।